ভালো একখানা দুখানা কবিতা পাঠ করার পর ইচ্ছে করছিল না কোনো রাজনীতির কথা বলি। সত্যি মন চাইছিল না। মনটা নরম সন্দেশের মতো হয়ে রয়েছে, মিষ্টতায় মাখামাখি। তবুও কিছু একটা কথা বলতে হচ্ছে। প্রথম দফার ভোট শেষ, নির্বাচন কমিশনার খুব ভীষণভাবে এফোর্ট দিয়ে সত্যিটা হলো গণদেবতার ভোট করিয়েছেন। ভীষণ খুশি মনটা সেই জন্যই। কিন্তু দ্বিতীয় দফা খুব উদ্বেগ লাগছে, উৎকণ্ঠা লাগছে। শাসক শ্রেণী ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি বুঝে গেছেন তিনি আর থাকছেন না, তিনি হেরে যাচ্ছেন। এই হেরে যাওয়াটা তিনি মানতে পারবেন না, পারছেন না। হিংস্র একজন মানুষ ক্রমাগত ক্রমাগত এক্সট্রিম রোলারের মতো পেষণ করছে বাঙালির হৃদয়কে। মুসলিমদের উত্তেজিত করা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রাপ্ত অর্ধশিক্ষিত মেয়েদের উস্কানি দিচ্ছেন স্টেজে দাঁড়িয়ে। সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরতে, মেয়েদের যা অস্ত্র, ঝাঁটা বটি লাঠি জুতো, ছি। সারা বছর যে সেন্ট্রাল ফোর্স আমাদের সীমানা আগলে রাত জেগে দিন জেগে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকে, আমরা নিশ্চিন্তে ফুটবল ম্যাচ দেখি, টি-20 ক্রিকেট খেলা, বিশ্বকাপ দেখি। বাইরের জগতে ভয়ঙ্কর যুদ্ধ, ভারতবর্ষের মানুষ কতটুকু তার তাপ পোয়াচ্ছে। যখন যুদ্ধের শেষ হয়ে যাচ্ছে, দুটো তিনটে চারটে দেশ, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ মরছে, ভারতবর্ষের মানুষরা তখন টি-20 বিশ্বকাপ নিয়ে মেতে আছে। কার জন্য? এই ম্যাজিকটা কে করেছে? জুনিয়র পিসি সরকার না সিনিয়র পিসি সরকার? পিসি সরকারই বটে। তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী। কি ভীষণ গর্বের মধ্যে দিয়ে উচ্চারণ করলাম কথাটা। অনেকের হয়তো আমার কথাটা ভালো লাগবে না, তবুও বললাম। প্রধানমন্ত্রী দেশের মুখ, তাকে কখনো অপমান করবেন না। যিনি করবেন তিনি করার আগে একবার ভাববেন বিজেপি দল নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, আইএসএফ নয়, হুমায়ুন কবিরের দলও নয়, মিম নয়, নরেন্দ্রনাথ দাস মোদী সমগ্র ভারতবর্ষের অভিভাবক, প্রধানমন্ত্রী। তিনি আমাদের হয়ে বিশ্বকে রিপ্রেজেন্ট করেন। আমাদের বিশ্ব সভায় তিনি আমাদেরকে তুলে ধরেন। এত বড় দুর্যোগের মধ্যেও আমরা কেমন নিশ্চিন্তে বসে, দেখুন না, খেলা হবে, মেলা হবে, দেখা হবে, মারা হবে, কাটা হবে, মাথা ফাটানো হবে, ধর্ষণ হবে, চুরি হবে, শিক্ষকরা রাস্তায় থাকবে, দিয়ে পাওয়া যাবে না, স্ট্রং রুম থেকে ইভিএম চুরি হবে, এত রকম, কত রকম আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টগুলো আমরা করেই যাচ্ছি বেশ আনন্দে, প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ। বিশেষ করে এখন তো
পশ্চিমবঙ্গে করেই যাচ্ছি। সারা ভারতবর্ষে 2-3 জায়গায় এসআইআর হলো, সেখানে কিন্তু কোনো প্রবলেম হয়নি, গন্ডগোল হয়নি, এত বিএসএফ এর সাজোয়া গাড়ি লাগেনি, হলো ভোট, অনেক ভোট দিয়েছে মানুষ। গণদেবতা দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন যে যার পছন্দের রাজনীতির মানুষদের। সব বাদশাদে কেন বলুন তো ওয়েস্ট বেঙ্গলে এসে? কারণ অনুপ্রবেশ, রোহিঙ্গা, হিন্দু মুসলিম উস্কানি দিচ্ছেন কারা? মুখ্যমন্ত্রীর আজকে সকালে ছবিতে ঘুম থেকে উঠে পেলাম সোশ্যাল মিডিয়ায়, বর্তমান কাগজ তার নিজস্ব পত্রিকায় তিনি লিখেছেন 40টা সিট পেতে দাও, বাঙালি হিন্দুদের কেমন করে কাঁদাতে হয় আমার জানা আছে। চমৎকার, আবার বলি চমৎকার, আবার বলি চমৎকার। মুখ্যমন্ত্রী আপনি অত্যন্ত চমৎকার, মানব দরদি, মা মাটি মানুষের গভর্নমেন্ট ছিলেন 15 বছর যাবত। এত বড় ঔদ্ধত্যের কথাটা বামফ্রন্ট 34 বছরে বলে উঠতে পারেনি। আশা করি আর কোনো রাজনৈতিক দল বলবেই না। তাদের মনের মধ্যে ভয় আছে, শিক্ষা আছে। ভারতবর্ষের জাতিগত পড়াশোনা আছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হিন্দুরা ক্রমশ কমছে আপনার দয়ায়, আপনার ম্যাজিকে। আপনি রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি জিহাদিদের এখানে কুল পেতে, দুধে ভাতে, আঁচলের তলায় বসিয়ে রেখেছেন। আপনি ফিরহাদ হাকিমের হাত ধরে আদো আদো স্বরে লাভ জিহাদের কাহিনী বললেন। ফিরহাদ হাকিমের মা মুখার্জি ব্রাহ্মণ, বাবা মুসলিম, যদিও ফিরহাদ হাকিমের বাড়ি ওই বিহার না যেন উত্তরাখণ্ডে, যাই হোক উনি আমাদের এখানকারও মুসলিম নয়, বাঙালি নয়। আর ফিরহাদ হাকিম আপনার মাকে রক্ত দিয়েছিল। আমি না কি জানি, এই দীপক ঘোষের বইটা নিয়ে যখন খুব চর্চা চলছিল, কিউরিসিটি বশত, এই একটু পড়া অভ্যাস আছে আমার, বদ অভ্যাস, আমার একটু পড়াশোনা করতে ভালো লাগে, পড়েছিলাম। তাতে শুনেছিলাম, মানে পড়েছিলাম, শোনা তো অনেকবারই হয়েছে দীপক ঘোষের মুখ থেকে, সোনালী গুহর মুখ থেকে, বিশ্বাস হয়নি। কিন্তু যখন পড়লাম, কই তার বিরুদ্ধে তো আপনি মামলা করেননি, আপনি তাকে তো জেলে দেননি, কারণ সত্য ছিল তাই। আপনার ভালোবাসার ফিয়ান্সে তো মুসলিম, তাই আপনি হিজাব পরে ঘুরে বেড়ান। আপনাদের বিবাহিত ছিলেন আপনি। তারপরের কথাগুলো মেয়ে হয়ে বলতে লজ্জা পাচ্ছি। আমি আফটার অল একজন শিক্ষিত মহিলা, আপনার মতো করে নোংরা ভাষায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যত আছে উচ্চপদস্থ আমাদের ভারতবর্ষের অভিভাবক সমমন্ত্রীরা, নেতাজি সুভাষ সম্বন্ধে আপনি কটূক্তি করেন, রামকৃষ্ণদেবকে শ্রীকৃষ্ণ বলেন। পড়াশুনো তো আপনার বিন্দু মাত্র নেই, তা নিয়ে আমার একটু ইন্টারেস্ট নেই। আপনি অজ্ঞ থাকলে আপনি আছেন, আপনি এখন মুখ্যমন্ত্রী আছেন, ভুলভাল বলে যাচ্ছেন, ভুলভাল গেয়ে যাচ্ছেন, যা করছেন সবই চিরন্তন, সত্য নয়।
আপনার পতনের পর সব ধুলোয় মিশে যাবে। বাংলার মাটির বুকে তো কত কিছু মিশেছে, কত রক্ত মিশেছে, কত ঘাম মিশেছে, কত মানুষের দেহ লীন হয়ে গেছে এই রক্তে। বামফ্রন্টের আমল থেকে আপনার সময় অবধি কম তো শরীর পড়েনি মাটিতে, কম রক্তে ভেজেনি মাটি। মাটি সর্বংসহা শুয়ে নিয়েছে তো। অভয়ার ধর্ষণ, খুন যখন সহ্য করতে পেরেছি, তখন আপনার ভুল গান, ভুল কথা, বিকৃত কথা ধরলাম না। বয়স্য প্রধানমন্ত্রী নৌকায় শাল গায়ে দিয়ে ক্যামেরা নিয়ে মা গঙ্গার ছবি তুলতে গেছেন। বয়স হয়েছে ওনার, গঙ্গার ঠান্ডা জলে ওনার ঠান্ডা লাগে। উনি তো আর আপনার মতো গরুর মাংসের কি যেন বলেন আপনারা খান, আপনি গিয়ে খান ওই 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 রোজার পরে, রোজা ভাঙার জন্য সব খায়। আপনার সঙ্গে তো তার তুলনা নেই। আর আপনার বয়স কত জুনিয়র বলুন? আপনি কত জুনিয়র, আপনি কত বয়স্য? এভাবে বলছেন কেন? আপনাকে বলতে আমার খুব লজ্জা করছে। আমি নিজেকে ছোট বলে মনে করছি আপনাকে বলতে গিয়ে। আমাকে ক্ষমা করে দেবেন এইটুকু বলার জন্য। আপনিও তো আমাদের প্রধানমন্ত্রী না হলেও মুখ্যমন্ত্রী তো বটে রাজ্যের, আমাদের অভিভাবিকা। আপনাকে বলার রাইটও আমার নেই। তবু খারাপ কথাটা বলেছি, আমি মুক্ত কণ্ঠে ক্ষমাটুকু চেয়ে নিলাম তার জন্য। তবু বলি, এগুলো আর করবেন না। অভিভাবক অভিভাবিকাদের এগুলো মানায় না, বিশ্বাস করুন। আপনার একটা কথার অনেক দাম। আপনার একটা কথায় 100টা মানুষের জীবন চলে যেতে পারে, যাচ্ছে তাই। 100,000 লোকের ঘর পুড়ে যেতে পারে, যাচ্ছে তাই। আপনি এরকম করবেন না। আপনি লড়াই দিয়ে এসেছিলেন। আপনি যেদিন জিতেছিলেন সেদিন আমি হ্যাটসঅ্যাপ করেছিলাম, বলেছিলাম গর্বের মুখ্যমন্ত্রী আমাদের নারী মুখ্যমন্ত্রী। আপনি না বলেছিলেন মা মাটি মানুষ। আমি সাহিত্যের ছাত্রী, আমি অবাক হয়ে বলেছিলাম মা মাটি মানুষ। আহা কি রুচি, দেখো কি সুন্দর নাম। জয় বাংলা আমাদের স্লোগান নয়। কেন জয় বাংলা লিখেছেন? শ্রীরাম আমার দেশের, তাই শ্রীরাম চন্দ্রকে জয় শ্রীরাম বললেও দোষ হয় না। জয় বাংলা বলে দোষ হয়। খেলা হবে, খেলা হবে যে বলছেন, এটা বাংলাদেশের। সব বাংলাদেশ থেকে ধার করছেন কেন আপনি? আপনি কবি, কবিতা লিখতে পারেন, আপনার অনেক টাকায় ছবি বিক্রি হয়, আপনি সৃজনশীল মানুষ, তবে কেন এমন করছেন? এ ভোটটায় যদি আপনি হেরে যান, আপনি তো প্রধান বিরোধী হবেন। বিরোধীদের ভূমিকা যারা শাসন করে তাদের চেয়ে খুব কম নয়। তখন বিরোধী ভূমিকায় দাঁড়িয়ে আপনি আমাদের কথা আবার জোর গলায় বলবেন, আবার আপনাকে সেই পুরনো মমতা ব্যানার্জিতে আমরা দেখতে চাই। নমস্কার, এখানে ভিডিওটা শেষ করলাম। গোপা গঙ্গোপাধ্যায়। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো খারাপ লেগেছে। আপনাদের কাছে কিছু কমেন্ট আমি আশা করি। যারা আমার চ্যানেলটা দেখেন
কম দেখেন, বেশি দেখেন, অনেকবার দেখেন, প্রত্যেকের কাছে আবার বলি নমস্কার। সবাই ভালো থাকুন। 29 তারিখ আবার আমরা সবাই ভোট দিতে যাব। এই ভোটটা যেন আর ম্যাচাকার না হয়। সবাই সজাগ থাকুন, জোটবদ্ধভাবে সব বাঙালি সজাগ থাকুন। হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান বৌদ্ধ নয়, সব বাঙালি, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ, যাতে কোথাও কেউ কোনোভাবে আমাদের গণতন্ত্রের রাইটটা মিসইউজ না করতে পারে।